তিপ্রামথা এমএলএ রঞ্জিত দেববর্মা এবং রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা দাবি করেছেন, রাজ্যের অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দ্রুত বিচার করে ডিপোর্ট করা উচিত। তিপ্রামথার মতে, যারা 1971 সালের পর ত্রিপুরা এসেছেন তারা জনজাতিদের সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারে হুমকি সৃষ্টি করেছে। সুতরাং তাদের রাষ্ট্রীয়ভাবে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা উচিত। তাদের দাবি, সীমান্ত এলাকায় বিএসএফ ও আধা সামরিক বাহিনী দিয়ে চেকপোস্ট, নজরদারি ও নাগরিক যাচাই অর্থাৎ সিটিজেনশিপ স্ক্রিনিং বাড়াতে হবে। তাছাড়া তিপ্রামথা 2023 সালের তিপ্রাসাদ চুক্তির দ্রুত বাস্তবায়ন চাইছে। এই চুক্তিতে মৃগোষ্ঠীদের জন্য ভূমি, চাকরি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ছিল, যার বাস্তবায়নে অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত। এই বিষয়ে তিপ্রামথা রাজ্যপালের কাছে জরুরি হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপি দিয়েছে, যাতে কেন্দ্রীয় স্তরে বিষয়টি গুরুত্ব পায়। আসলে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য হওয়ায় ত্রিপুরায় দীর্ঘদিন ধরেই বহিরাগতদের আগমন ঘটেছে। কিছু লোক বৈধ নথিপত্র ছাড়াই রাজ্যে প্রবেশ করেছে, যার কারণে রাজ্যের ভূমি, চাকরি ও সংস্কৃতির ওপর চাপ সৃষ্টি করেছে বলে মনে করেন অনেকে। জনজাতিদের একটি বড় অংশ মনে করেন এর ফলে তাদের অস্তিত্ব সংকটে পড়েছে। রাজনৈতিক দলগুলো এই বিষয়টি কেন্দ্র করে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। কেউ চায় কঠোর ব্যবস্থা, আর কেউ আবার চায় মানবিক দৃষ্টিভঙ্গি। তাই জানা প্রয়োজন এই সমস্যার সমাধানে কি, এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের এই বিষয়ে কি অবস্থান রয়েছে। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেমন আছে রাজ্যের নৃগোষ্ঠী অংশের মানুষ এবং অনুপ্রবেশকারী ইস্যুতে গণমুক্তি পরিষদের অবস্থান কি, তা জানতেই আজ আমাদের এই টক শো। আজ আমার সাথে রয়েছে টিটিএএডিসির প্রাক্তন চিফ এক্সিকিউটিভ মেম্বার তথা গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা। স্বাগত রাধাচরণ বাবু। নমস্কার। রাধাচরণ বাবু, এই মুহূর্তে প্রথমে যেটা জানতে ইচ্ছে করে, আপনি যখনই আমার টক শোতে আসেন প্রথমেই নৃগোষ্ঠী অংশের মানুষ কেমন আছে, পাহাড় কেমন আছে জানার চেষ্টা করি। তো আপনারা কি দেখছেন, কেমন আছে মানুষ? না, কেমন আছে আমি আমরা যেমন দেখছি, আপনারাও আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে প্রতিদিনই লক্ষ্য করছেন, প্রতিদিনই দেখছেন। আচ্ছা, আজকে দিনটাও যদি ধরি আর কি, আজকে দিনটাও যদি ধরি, আজকে আপনাদের চ্যানেলগুলিতে বিশেষ বিশেষ নিউজ বা ব্রেকিং নিউজগুলো কি আছে? কি আছে ব্রেকিং নিউজ? নিশ্চয়ই ব্রেকিং নিউজ কোনো না রাজ্যে কোনো না কোনো প্রান্তে অজ্ঞাত পরিচয়ে মৃতদেহ পাওয়া যাচ্ছে, কোনো না কোনো প্রান্তে রাস্তার দাবিতে, জলের দাবিতে রাস্তা অবরোধ চলছে, কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো মায়ের উপর, শিশুর উপর গণধর্ষণের ঘটনা প্রতিদিনই বলা যেতে পারে ব্রেকিং নিউজ হচ্ছে। তা আমরা যেমন দেখছি, আপনারাও প্রত্যক্ষ করছেন, আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে ব্রেকিং নিউজ হচ্ছে। এমন কোনো দিন কি বাদ আছে যে কোনো না কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটছে না, স্বাভাবিক অবস্থায় চলছে? এটি তো রাজ্যে যদি এই দুর্গতি হয়, তাহলে পরে রাজ্যের মানুষ কিভাবে চলবে, কি হবে, এটা তো সহজেই অনুমেয়। এটা হচ্ছে সাধারণ, মানে সাদা চোখে যেগুলো আমরা দেখছি প্রতিদিন ঘটনাগুলো। অপরদিকে যদি আমি বিশ্লেষণ করি বা আমি একটু গভীরে গিয়ে দেখার চেষ্টা করি মানুষের আর্থিক অবস্থা কীরকম, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সরকারের যে ন্যূনতম যে দায়িত্ব, সরকারের মাধ্যমে মানুষ যেটা প্রত্যাশা করে যে না, আমার ছেলে মেয়ে ভালো লেখাপড়া করবার মতো শিক্ষা ব্যবস্থা হবে, স্বাস্থ্যের ব্যবস্থা হবে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এগুলোর সংস্থান হবে, আমার ছেলে মেয়ে বা আমার ভাই বোনের যুবদের কর্মসংস্থান হবে, এগুলি তো
একটা সরকারের প্রতি মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এবং এই সরকারটা তো এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই তো এই সরকারটা এসেছিলেন। 2018 সালের 299টা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সেখানে কি না ছিল, কি প্রতিশ্রুতি না নেই সেখানে। 10,323 থেকে আরম্ভ করে সর্বশিক্ষা টিচারদের নিয়মিতকরণ থেকে আরম্ভ করে রেগা মাস্টারদের নিয়মিতকরণ করা থেকে আরম্ভ করে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল সার্ভিসই থাকবে না। এর মধ্যে বছরে 50,000 চাকরি ব্যবস্থা হবে, আচ্ছাদিন হবে, সুদিন আসবে, কত রেগাতে যারা কাজকর্ম করছে তাদের 200 দিন হবে, আপনার 340 টাকা হবে। মানে একেবারে বিন্দু থেকে 100 পর্যন্ত যদি আপনি যে কোনো প্রান্তে যে কোনো দিক থেকে যদি তাকান, একেবারে 100% সেখানে হবে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, অর্থমন্ত্রীকে দিয়ে ইশতেহার প্রকাশের মাধ্যমে কত মানুষকে কতভাবে মানে একটা বিশ্বাসের জায়গায় নিয়ে গিয়ে চলো পাল্টাই, এই আহ্বানে মানুষের কে সেই জায়গায় টেনে নিয়ে গিয়ে সরকারটা এসেছিল। এখন যদি একটা 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 করে যদি আমি 299টা বাদই দিলাম, 10টা কাজ এই 299টার মধ্যে হয়েছে, একটু আঙুল তুলে হিসাব করে দেখাক না। না রাধাকৃষ্ণ বাবু, এখন যদি 2018 সালের কথা আপনি বলছেন, আপনারা না বলছেন না, এরপরে এখন 2000 সাল, 2023 সালে তো মানুষ না না, আবার পুনর্নির্বাচন করলো সেই বিজেপিকেই। তাহলে না, বিজেপিকে একবার পুনর্নির্বাচন করেছে। যদি আপনাদের কথা অনুযায়ী 299টার মধ্যে 10টা যদি প্রতিশ্রুতি পূরণ না হয়ে থাকে, মানুষ যদি খুশি না হয়ে থাকে, তাহলে তো 2023 নির্বাচনে আবার পাল্টে ফেলার কথা ছিল মানুষের। 2023 নির্বাচনে মানুষ ভুল করে নাই, মানুষ সঠিকই সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা, কিন্তু এটা ঘটনা যে এই রাজনীতি আসলে মানুষ তো সহজ সরল জীবনযাত্রা মধ্যে দিয়েই সে নিজেকে চলতে চায়। কিন্তু এই মারপ্যাচটা, রাজনীতি যে মারপ্যাচটা সবাই একবার বোধগম্য হবে এটা তো বলা একেবারে ইয়ে নয়। বিজেপিকে মানুষ কিন্তু প্রত্যাখ্যানই করেছিল, কিন্তু সেখানে দিল্লি রাজ্য এবং গোটা দেশেরই এই যে রাজনীতি খেলাটা মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা করেছে, ত্রিপুরা মাথা করেছে, এই খেলাটা আমরা মানুষকে বোঝাতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, এবং এই খেলার মানে 23 নির্বাচনের আগে বোঝাতে পারেননি, নির্বাচনের প্রাককালেই, এবং তাদের যে ছলনাটা, এটা আমাদের বুঝতে একটু দেরি হয়েছে। এটা অকপটেই স্বীকার, আমাদের করতে কোনো দ্বিধা নেই। আচ্ছা, কারণ মানুষ তো চেয়েছিল যে বিজেপি বিরোধী ভোটগুলোকে এক কাট্টা করবার জন্য, এক কাট্টার জন্য সবাই প্রস্তুত ছিল। এই জায়গায় এক কাট্টা স্লোগানটাকে সামনে রেখে বিজেপি বিরোধী কথা বলে ত্রিপুরা মাথা ভোট নিয়েছে, এবং এই যে সমস্ত চলচাতুর করে এটা পিছনের দরজা থেকে বিজেপিকে মানে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের কার্যক্রম বিজেপি এবং মাথা মিলেই যে করেছে, এটা শুরুতে আমাদেরও হয়তোবা তাদের ছলনার শিকার বলা যেতে পারে, এবং মানুষকে শেষ পর্যন্ত এটা আমাদের বোঝাতে হয়তোবা একটু মানে সমস্যা হয়েছিল বলেই বিজেপিকে এককভাবে, কিন্তু এই যে বিজেপি বিরোধী যে ভোটটা, 100টা ভোটের মধ্যে কত শতাংশ ভোট পেয়েছিল বিজেপি? বিজেপি পেয়েছে 37-38% ভোট। তাও জোর জবরদস্তি করে সবচেয়ে একেবারে মানে একবার নিখাত ভোট ছিল, ঘটনা তো তা ছিল না। অ্যাকচুয়ালি বিজেপি যদি ভোট পেয়ে থাকে সেখানে 29-30% ভোট পেয়েছে। বাকি তো ওই যে বললাম যে এখন আমরা যদি রাজনীতির কথা বলি, সেই নির্বাচন তো চলে গেছে 2023-এ, এখন আবার 28-এ কি হবে সেটা আগামী দিনে দেখা যাবে। কিন্তু সামনে হচ্ছে এডিসি নির্বাচন। এখন যে ইস্যুটা এই মুহূর্তে রাধাচরণ বাবু গোটা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় চর্চিত হচ্ছে, এবং যেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু,
ত্রিপুরায় অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তিপ্রামথা ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট নীতি দাবি করছে। এখন আপনারা এই নীতিকে সমর্থন করেন কিনা? না, এটা তো ত্রিপুরা মথার কোনো ইস্যু নয়। এটা তো ভারতের স্বরাষ্ট্র দপ্তরের থেকেই নোটিফিকেশন ওরা বের করেছে। 19 তারিখ জুন থেকে মে থেকে 19 তারিখ জুন পর্যন্ত 1 মাসের মধ্যে বাংলাদেশি রোহিঙ্গা থেকে বিতরণ করতে হবে। এখন তো 1 মাস পেরিয়ে গেছে। স্বরাষ্ট্র দপ্তরে এই নোটিফিকেশনের কেন করলো, কি আসলে প্রয়োজনীয়তা? আমাদের দেশে অলরেডি মানে এই যে ইন্টারন্যাশনাল অনুপ্রবেশের জন্য আমাদের অলরেডি আইনই আছে। 1971 সালে 24-25 যে মার্চে ইন্দিরা মোদী চুক্তি, তার পরবর্তী চুক্তি পরবর্তী সময় যারা আসবেন তারা বেআইনি। এটা কোনো মতেই এটা তার মানে গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করার কোনো বিষয়বস্তু সেখানে থাকতেই পারে না। তো অলরেডি একটা আমাদের নির্দিষ্ট একটা আইনই আছে। তো এমন কি ঘটনা ঘটলো যে 1 মাসে তাকে পুশব্যাক করবার জন্য নোটিফিকেশন করতে হয়েছে? অলরেডি আমাদের মানে কার্যক্রমের মধ্যেই তো আছে, আইনই আছে। তো এটা আসলে কেন্দ্র সরকার কেন করলো ওরাই বুঝতে পারবে, ভালো জানতে পারবেন। ওকে, কেন্দ্র সরকার কেন করেছে সেটা আপনাদের বক্তব্য হয়নি। কেন্দ্র সরকার অবশ্যই, কিন্তু আমাদের বক্তব্য হলো কোনো মতে বেআইনি অনুপ্রবেশ, যে আন্তর্জাতিক চুক্তি, আমাদের দেশে যে আইন, সাংবিধানিক যে কাঠামোর মধ্যে থেকে যে আইনটা হয়েছে, এই আইন রক্ষা করার দায়িত্ব সকলেরই। এই আইন মেনেই আমাদের যাবতীয় যে কাজ, অনুপ্রবেশের কথা বলেন, চোরাচালানের কথা বলেন, যে কোনো অসাধু যে সমস্ত ওই পার এ পারের যে সমস্ত বাণিজ্য টাণিজ্য যে কোনো মানে ঘটনা ঘটুক, এটা আন্তর্জাতিক আইন মেনেই আমাদের দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যে আইনগুলো হয়েছে, এই আইনের নিরিখেই তার মীমাংসা হওয়া দরকার। মীমাংসা হোক। এবং এটা তো আমাদের এখন পর্যন্ত 3টা আইন হয়েছে। 1952 সালে একটা আইন হয়েছে, পাসপোর্ট অ্যাক্ট। মানে এই অ্যাক্টের পর যারা আসবে তারা মানে বৈধ না। তারপর এটা মানে অনেক পর 1971 সালে তার কাট অফ ইয়ার হলো একটা। তারপর আপনার 2019-এ 20-তে সি একটা আইন হলো, এবং সি আইনের পর 2024-এ 10ই মার্চ নোটিফিকেশন হলো। আমাদের রাজ্যে অলরেডি এটাকে কার্যকরী করার জন্য একজন আইএস অফিসার রবীন্দ্র রিয়াংকে চেয়ারম্যান করে 8টা ডিস্ট্রিক্টেই কোঅর্ডিনেটর করে সেখানে অলরেডি নোটিফিকেশন করে। এখানে আমাদের কাছে একটু, আমাদের দর্শকদের কাছে আমরা এই ব্যাপারটা একটু, আপনাদের অবস্থানটা একটু পরিষ্কার করতে চাইছি। গণমুক্তি পরিষদ কি মনে করে যে 1971 সালের পরে যারা ত্রিপুরায় এসেছেন তারা সবাই কি অনুপ্রবেশকারী? আপনারা কাকে বৈধ নাগরিক এবং কাকে অবৈধ ভাবেন, মানে কাকে অবৈধ নাগরিক? এটা গণমুক্তি পরিষদের ব্যাপার নয়, এটা আমাদের ভারতবর্ষের আইন, আমাদের ত্রিপুরা রাজ্যে। আপনারা কি জানেন আইনটা কি বলছে? আইনে যা 1971 সালে 24 না 25 মার্চের পর, অর্থাৎ 71 সালে মার্চ মাসে যে আইনটা হয়েছে ইন্টারন্যাশনাল, ওই আইনটি কাট অফ ইয়ার হিসাবে যেহেতু আইন হয়েছে, আমরা চাই বা না চাই, যেহেতু আইন হয়েছে, এই আইনের পরবর্তী সময় যারা আসবেন তারা অবৈধ। আমাদের ভারতবর্ষের সংবিধানেই সেখানে তার সংস্থান আছে। এটা গণমুক্তি পরিষদ চাওয়া না চাওয়ার ব্যাপার নয়। গণমুক্তি পরিষদ চাইতে পারেন। আমরা বাঙালিও যদি মনে করে যে না এই আইনটা, ওরা মানতে পারে, নাও মানতে পারে, সে আলাদা ব্যাপার। কিন্তু আমার দেশে যে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যে আইনটা হয়েছে, এই আইনের নিরেখে 71 সালের পর যারা এসছে তারা অবৈধ। আচ্ছা, আপনি বলছেন এখানে আমাদের 71 সালের 24শে মার্চের পর যে তারিখটা, কাট অফ তারিখটা, যেটা মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, সেটা আমাদের আইনে রয়েছে যে এই কাট অফ ডেটের পর যারা এসে তারা অবৈধ নাগরিক। ওকে, আপনারা কি মনে করেন যে অনুপ্রবেশের কারণে জনজাতিদের ভাষা, কৃষ্টি এবং সংস্কৃতি কোনোভাবে হুমকির মুখে পড়েছে? না, এটা শুধু আমাদের ভাববার বিষয় না। এই রাজ্যে গণতান্ত্রিক অংশের মানুষ
শুভবুদ্ধি অংশের মানুষ, হ্যাঁ, প্রত্যেক নাগরিকেরই তার প্রত্যেকটা জনগোষ্ঠী তার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি রক্ষার দায়িত্ব রয়েছে। হ্যাঁ। এটা ঠিক যে যদি বেআইনি অনুপ্রবেশ মানে অবাধে যদি করতে থাকে, হুম, তাহলে এখানে এমনিতে আমাদের সংখ্যা লঘুতে পরিণত হয়েছে। হ্যাঁ। সারা পৃথিবীতে এমন কোনো দৃষ্টান্ত নেই। সংখ্যালঘু মানুষ, সংখ্যাগুরু মানুষ সংখ্যালঘিষ্ঠ হয়েছে, হুম। ঐতিহাসিক কারণে হয়েছে, যে কারণেই হয়েছে তো হয়েছে। হুম, কাজে এইরকম জায়গায় যদি অবাধ অনুপ্রবেশ করতে থাকে, নিশ্চয়ই আমাদের রাজনীতি, অর্থনীতি, সামাজিক হ্যাঁ, সমস্ত দিক থেকেই আক্রান্ত হবে। এই আক্রমণটা এটা শুধু জনজাতি বা উপজাতি অংশের মানুষ, ত্রিপ্রাসা জনগোষ্ঠীর মানুষ ক্ষতি হবে এই ঘটনা তা না। হুম। এই রাজ্যে গণতান্ত্রিক অংশের মানুষে যারা সত্যি সত্যি হুম, এই রাজ্যের মঙ্গল চায়, এই রাজ্যে মানুষের ঐক্য চায়, হুম। জাতি উপজাতি মানুষের ঐক্য চায়, এবং সংখ্যালঘু সংখ্যাগুরু প্রত্যেক মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য আমাদের রাজ্যে যে ঐতিহ্য, এটাকে যারা রক্ষা করতে চায়, প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব হলো যে না, হুম, কোনো মতেই আমাদের এই যে আর্থিক, রাজনীতি, অর্থনীতি, তার উপর প্রভাব যে পড়বে, হুম। এটার বিরুদ্ধে প্রত্যেক নাগরিকেরই সোচ্চার হওয়া দরকার, সোচ্চার হবে, হুম। হচ্ছে তো। আচ্ছা। না হলে তো এখন যে যে বর্ডারিং এলাকায় আমরা আছি, হুম। ওই পারে তো এখনো অস্থির পরিবেশ। লক্ষ 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 কি কয়েক কোটি বলা যেতে পারে হ্যাঁ, এখনো হিন্দু আছে, মুসলিম আছে, জনজাতি অংশের মানুষ না তাহলে আছে। মানে কাজেই এটা নিশ্চয়ই আমাদের রাজ্য কত 10,000 বর্গ কিলোমিটার, হুম, তার এমনিতেই এখানে জনসংখ্যার যে ঘনত্বের যে হার, হুম, বলা যেতে পারে গোটা দেশের মধ্যে আমাদের রাজ্যে যে যে ঘনত্বের যে হার অনেক অনেক বেশি মাত্রায় আছে। হুম, সেই জায়গায় আসলে কোনো মতেই এই চাপ, হুম, জনসংখ্যার যে চাপ, এটা এই রাজ্যে ক্ষেত্রে বহন করা আসলে এটা কোনো মতেই হুম, চাপ সহ্য করার মতো অবস্থার মধ্যে নেই। কাজেই এটা শুধু ত্রিপ্রাসা জনগোষ্ঠীর জন্য না, হুম, আমাদের এখানকার আদিবাসী যারা আছেন, অধিবাসী যারা আছেন, এখানকার নাগরিক যারা আছেন, হুম, প্রত্যেকেরই তার রাজনীতি, তার অর্থনীতির উপর হুম, স্বাভাবিক কারণেই চাপ পড়বেই। হুম। এটা শুধু জনজাতি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ বা ত্রিপ্রাসার উপর যে আক্রমণ আসবে ঘটনা তা না। হুম, আপনার আছে 5খানি জায়গা, হুম। কথার কথা, সেখানে আছেন আপনারা 2 ভাই, সেখানে বাইরে থেকে আসে যদি আরো 5 ভাই আসে, তাহলে এই জমিটা তো আর আপনি রাবারের মতো এটাকে টেনে বড় করতে পারবেন না। হুম। কাজেই তার অর্থনীতি, তার না, রাজনীতি, সেখানেই প্রশ্নটা, কারণ এই যে অনুপ্রবেশ নিয়ে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো অনস্বীকার্য নয় যে দুখানি বা 5খানি জমিতে 2 ভাই আছে, এখন যদি এখানে আরো 5 ভাই আসে তাহলে সেটা জমিটাকে ইলাস্টিসিটি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা যেটা বলছেন ভাষা, কৃষ্টি, সংস্কৃতির ওপর যেভাবে প্রভাব পড়েছে, এটা তো আমাদের এই যে বাংলাদেশ থেকে আসা যেসব বাংলাদেশি নাগরিকরা এখানে অনেকগুলো ফেজে এসছে দেশ বিভাজনের সময়, এবং আমরা দেখেছি 1971 সালে যুদ্ধে যখন 71 সালে এসছে, এবার এখন প্রশ্ন 46-এ আসছে, 49-এ এসছে। একদম, এখন প্রশ্ন হচ্ছে যে এদের কাদের আমরা অনুপ্রবেশকারী বলছি। এখন এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে বাংলাদেশের বর্তমানে অস্থির পরিবেশ, এখন হয়তো কেউ জীবন বাঁচাতে বা কর্মসংস্থানের জন্য এখনো অনুপ্রবেশ চলছে, এখন অনুপ্রবেশ চলার খবর আমাদের কাছে রয়েছে, বিভিন্ন সূত্রে খবর আমরা পাই, আটক হয়, পুশব্যাক হয়। এখন প্রশ্ন হচ্ছে যে 25 বছর বাম আমলে প্রচুর অনুপ্রবেশ হয়েছে বলে খবর রয়েছে, এটা বলা হয়। আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় অনুপ্রবেশ ইস্যুতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? যদি আপনি যেটা বলছিলেন যে প্রভাব তো পড়ছে, তখনও তো পড়ছিল প্রভাব, তখন কি ধরনের পদক্ষেপ হয়েছিল? না, আমাদের আন্তর্জাতিক আইনে যা পদক্ষেপ নেওয়ার এগুলিই নেওয়া হচ্ছে। কাঁটাতারে বেড়া দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের একটা এই রাজ্যে কাঁটাতারের সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের ব্যবস্থা কবে হয়েছে? বামফ্রন্টের আমলেই হয়েছে, এখনো কিছু এলাকায় বাকি আছে। এটা ক্রেডিট তো বামফ্রন্ট নিতে পারে না, এটা তো কেন্দ্র সরকারের ব্যাপার। কেন্দ্র সরকারের। আর
না, রাজ্য সরকার যদি না চাইতো, রাজ্য সরকার যদি সহযোগিতা না করতো, তাহলে এটাকে সম্ভব হতো? আচ্ছা, কাজে রাজ্য সরকার, এই রাজ্যের মানুষ চাইছে বলেই তো এটা হয়েছে। রাজ্যের মানুষ যদি না চাইতো, সরকার যদি না চাইতো, কেন্দ্র সরকার চাইলেও সব কাজ করতে পারবেন, ঘটনা কিন্তু তা না। আচ্ছা, যাই হোক, এটা একটা পদক্ষেপ। আর এখন আপনি ওই বিরোধী বা তীব্রমথা বা অন্যান্য অংশের মানুষ যেরকম ভাবে কথা বলছেন, একই সুরেই এই কথাটা বলার কেউ কেউ চেষ্টা করে থাকেন, বামফ্রন্টের আমলেই নাকি বেশি অনুপ্রবেশ না ঘটেছে। সেটাই বলা হয়, অভিযোগ ওঠে হ্যাঁ, সেরকম। অভিযোগ ওঠে। কারণ এখন আজকে আচ্ছা, বামফ্রন্ট এতে নেই, হ্যাঁ, আজকে ক্ষমতা এখন নেই। ক্ষমতায় নেই, বামফ্রন্টের কথাই বলা হচ্ছে। কারণ 25 বছর বামফ্রন্ট যদি শেষবারের মতো যখন 25 বছর ক্ষমতায় ছিল, তার আগে 10 বছর, 35 বছর বামফ্রন্ট আমলে অনুপ্রবেশ নিয়ে কি পরিস্থিতি ছিল এবং তখন কি করেছে বা শাসক দল কি করেছে? না, আমি প্রথমত বলবো এটা তর্কের বিতর্কের ব্যাপার না। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, ইস্যু অত্যন্ত স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ। কিন্তু কার আমলে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলি তর্ক বিতর্কে জড়ালে পরে আমি আমার কথা বলবো, ওর কথা বলবে, কিন্তু এই জায়গায় না গিয়ে আমি আপনাদের সোজা কথা বলবো যে কারোর তর্কের যুক্তির উপর খাড়া না দাঁড়িয়ে আপনার এটা তো, এই তথ্যটা আমরা সকলের জন্যই, সবাই বিবেচনা করবে, মানুষ বিবেচনা নিশ্চিত করবে, সকলের কাছে একই তথ্য আছে। আমাদের যদি জনসংখ্যার যে জনগণনার যে হিসাবটা যদি আমরা দেখি, কোন সময়কালে কত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কত শতাংশ হয়েছে, এই তথ্যগুলো যদি আদমশুমারি যে রিপোর্টটা আপনি চোখের সামনে, আপনি নেট খুলে এখনো খুঁজে নিতে পারবেন, সেই হিসাব যদি আমি ধরি আর কি, 1901 সাল প্রথম রাধাকৃষ্ণ মানিক্য থেকে আপনার জনগণনা আমাদের রাজ্যে হয়েছে। তখন এই রাজ্যে লোক সংখ্যা কত ছিল এবং কত পার্সেন্ট ছিল জনজাতি অংশে বা ত্রিপুরা অংশের মানুষ। 1901 সালে প্রথম জনগণনা যখন হয়, তখন 52.89% হচ্ছে ত্রিপুরা জনগোষ্ঠী। আচ্ছা, তারপর 1911 সালে জনগণনা হয়েছে 48.48%। 1921 সালে হয়েছে 56.37%। 1931 সালে হয়েছে 50.26%। 1941 সালে 50.9%। 1951 সালে 37.85%, মানে প্রায় 37%। 1961 সালে 31%। 1971 সালে 28.95%, মানে 29%। তখন পর্যন্ত কিন্তু বামফ্রন্ট সরকার ছিল না। আচ্ছা, 1978 সালে বামফ্রন্ট সরকার হয়েছে। 1981 সালে, মানে 78, 79, 80 2 বছর পেয়েছে, 3 বছর মাথায় জনগণনা হয়েছে, তখন 28.44%। আচ্ছা, তার পরবর্তী সময়ে 81 থেকে 91, যদিও মাঝখানে জোট সরকার কিছুদিনের 88, 89, 2 বছর ছিল, আর বাকি সময়টা বামফ্রন্ট ছিল। তখন এই 91 সালে হয়েছে 30.94, মানে 31%। 81 সালের সময় ছিল 28.44, 91 সালে হয়েছে এটা 30.94%। তারপরে 2001 সাল 31.5%। 2011 সালে হয়েছে আপনার 31.80%। তাহলে পরে সামান্য বেড়েছে। তাহলে হ্যাঁ, তাহলে পরে 81 বামফ্রন্টের আমল, মাঝখানে 5 বছর। তাও যদি আমি বামফ্রন্টের খাতাতেই যদি লিখি 81 থেকে যদি 11 সাল যদি ধরি, তাহলে 31.80%। এর আগে ছিল 28%। তাহলে পরে যে জনসংখ্যার যে বৃদ্ধির যে হার, যে রেশিওটা, এটা প্রায় একই, ন্যাশনাল লেভেলে যে রেশিওটা হয় সেই একই রেশিওতে। আমাকে একটা জিনিস রাধাবাবু একদম স্পষ্ট করে আমি একটু জানতে চাইবো। এই যে আপনি বললেন 81 সালে, 1981 সালে সেন্সাসে বলছে 28.44, 91-এ বলছে 30.94, 2001 সালে 31.05 এবং 2011 সালে 31.80 ছিল পার্সেন্টেজের হিসাবে যারা জনজাতি গোষ্ঠী বা ত্রিপ্রাসা গোষ্ঠী তাদের জনসংখ্যা। তাতে বামফ্রন্ট
থাকার বা শাসক দল থাকার সঙ্গে এটা কি সম্পর্ক? মানে না না, আমরা সম্পর্কটা আপনারই বলছেন যে হ্যাঁ বামফ্রন্ট আমলে হ্যাঁ না মানে অনুপ্রবেশের কথা না না হ্যাঁ অনুপ্রবেশের কথাই তো, অনুপ্রবেশের কথা, জনসংখ্যার হার বাড়লেই তো অনুপ্রবেশ, সেখানে ত্রিপ্রাসাদের সংখ্যা কম, অনুপ্রবেশ যদি বাইরে থেকে যদি না সেই সময় আমি সেই সময় ছেড়ে দিলাম। আপনারা তো বললেন যে 71 সালের পর 1971 সালে 24শে মার্চের পর এটাই বললেন দেশের আইন রয়েছে, আপনারা বলতে সেটাই আপনারা বিশ্বাস করেন। এবার আইন রয়েছে, তারপর যারা এসছে তারা অনুপ্রবেশকারী। তাহলে 71-এর পর আপনারা তো শাসন ক্ষমতায় এসছেন 77-78-এ, এবার তখন থেকে শুরু করে 2018 অবধি আপনারা যখন ছিলেন, তাহলে এই সময়টাতে ওই যদি অবৈধ অভিবাসীদের আপনাদের আইন অনুযায়ী, আপনাদের কথা অনুযায়ী আইন অনুযায়ী তাদের জন্য আপনারা কি ধরনের না, মানে তার পদক্ষেপ জন্য নিয়েছেন? আপনি দেখবেন 1952 সালে দশরথ দেব যখন এমপি হন পার্লামেন্টে গিয়ে, তখন থেকেই এই অনুপ্রবেশের বিরুদ্ধে আমাদের কথা ছিল। ত্রিপুরায় যে যেরকম ভাবে অনুপ্রবেশ ঘটেছে, বা অধুনা বাংলাদেশ, অধুনা পূর্ব পাকিস্তান থেকে যেভাবে অনুপ্রবেশ ঘটেছে, এখানকার যে উপজাতিতে তার ভাষা, তার সাহিত্য, তার সংস্কৃতি, তার জমি, তার রাজনীতি, অর্থনীতির উপর প্রচন্ড চাপ বাড়বে। তুমি এটাকে নিয়ন্ত্রণ করে তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করো, আচ্ছা, রেশনিং সিস্টেম করো, সারা দেশেই তাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা আইন আছে, যেটা হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান, হিন্দুরা যাবে, হিন্দুরা আসবে হিন্দুস্তানে, পাকিস্তানে যাবে যারা মুসলিম অংশের মানুষজন, তারা যাবে পাকিস্তানে। এই বিভাজনের ফলে মাঝখানে বিভিন্ন ধরনের যে রায়ট টাইট হয়েছে, গন্ডগোল হয়েছে, এই সমস্ত পলিটিক্যাল যে কারণে সেখানে অনুপ্রবেশ ঘটেছে। এই অনুপ্রবেশের জন্যই 52 সাল থেকেই আমাদের দাবি ছিল, কথা ছিল যে এই যে ত্রিপুরার যে যেরকম ভাবে অনুপ্রবেশ ঘটছে, এটাকে যাতে আপনার যাতে গোটা দেশে তার মানে ভারটা যদি গ্রহণ না করে, ত্রিপুরা একার পক্ষে এটা করা সম্ভব নয়। এবং তার যিনি শুরু থেকেই 1952 সাল থেকেই তখন বলা হয়েছে যে না, এই ত্রিপুরার সাথে সেফগার্ড দেওয়ার জন্য একদিকে যেমন গোটা দেশের মধ্যে তার রেশনিং মানে ব্যবস্থা, রেশনিং করে তাদেরকে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ইয়েতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করো। অপরদিকে এই জনজাতিতে যাতে সুরক্ষা দিতে পারে, তার জন্য তাদের আলাদা করে। আপনি বলছেন এই দাবি প্রয়াত দশরথ দেববর্মা তুলেছিলেন 1952 সালে? হ্যাঁ, তুলেছে। তাহলে সেটা অনেক পুরনো দাবি, অনেক পুরনো দাবি। দশরথ দেব কেন, তখনকার যে গণতান্ত্রিক আন্দোলন, এই প্রশ্নটা তখন উঠেছে, এবং এই প্রশ্ন ওঠার পর পার্লামেন্ট থেকে সেখানে গোবিন্দ বল্লভ পন্তকে পাঠিয়ে এগুলি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তার পরবর্তী সময় কিছু অ্যাকশন ব্যবস্থাও নেওয়া হয়েছে, ওই আপনার দণ্ডকারণ্য যে কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। মানে অনেকগুলো তখন এগুলি নিয়ে চর্চা হয়েছে, কথাবার্তা হয়েছে, আন্দোলন হয়েছে। তার পরবর্তী সময়ে এই ত্রিপ্রাসাদে সেফগার্ড করবার জন্য সেখান থেকে তো প্রশ্ন আসছে যে না, এইরকম ভাবে যদি অনুপ্রবেশ করতে থাকে তাহলে ত্রিপ্রাসাদে সেফগার্ড দেওয়া সম্ভব না। তার জন্য তাদের সাহিত্য শাসনের ব্যবস্থা করতে হবে। তখন থেকেই সাহিত্য শাসনের দাবি উঠল। পরবর্তী সময় 1978 সালে সাহিত্য শাসনের ব্যবস্থা হলো, এখন যেটা 6 শিডিউল এলাকায়। আচ্ছা, একটা জিনিস আমার একটু জানার আছে, আপনারা কি মনে করেন, আপনাদের কি অবস্থান এই বিষয়ে, বিশেষ করে বামপন্থীদের হোক বা গণমুক্তি পরিষদের হোক, এই যে অনুপ্রবেশকারীদের কথা বলা হচ্ছে, অনুপ্রবেশ যারা অবৈধভাবে সীমান্ত পার করে যারা আমাদের রাজ্যে হোক বা আমাদের দেশে প্রবেশ করছে এবং এখানে বসবাস করছে, তাদের মধ্যে বলা হচ্ছে বাঙালি বলা হচ্ছে, এবং এটা বর্তমানে খুব বেশি প্রকট হচ্ছে, এবং যার জন্য বলা হচ্ছে যে রাজ্যের যে সম্প্রীতির পরিবেশ সেটাকে নষ্ট করবার একটা প্রয়াস চলছে। এখন এখানে কি এই অনুপ্রবেশ কি শুধু বাঙালি করেছে বা করছে, নাকি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও এখানে প্রবেশ করেছে বলে আপনাদের কাছে কি মত রয়েছে? প্রবেশ তো বর্ডারিং এলাকা হলে পরে এখানকার মানুষ ওখানে যাবে, ওখানকার মানুষ এখানে আসবে, এগুলি স্বাভাবিকভাবেই কিছু কিছু ক্ষেত্রে হয়েই থাকে। না না, শুধু কি একটা জাতিগোষ্ঠীর মানুষই কি এসছে, নাকি অন্যরাও এসছে? আসতে পারে অন্যান্য অংশের, যদি ওই এলাকায় অন্যান্য জনগোষ্ঠীর লোক থাকে, আত্মীয় স্বজন থাকবে, থাকবে, স্বাভাবিক কারণে হতেই পারে।
কিন্তু প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে এই দাবিটা এখন কেন উঠছে, কেন উঠছে এই দাবিটা নিচ্ছি। এটা তো ইন্টারন্যাশনাল অ্যাক্ট অনুসারে তার স্বাভাবিক নিয়মেই এটা চলছে। এটা হয়তো আরো কঠোর করবার দাবি উঠতে পারে, কথা উঠতে পারে, কিন্তু হঠাৎ করে স্বরাষ্ট্র দপ্তর থেকে এখানে যেরকম ভাবে এটাকে নোটিফিকেশন করা হয়েছে, তাকে সামনে রেখে গোটা রাজ্যের মধ্যে হই হই করে যেরকম ভাবে চলছে, এতে আসলে অপরদিকে আবার 2024 সালে আপনার 10ই মার্চ এই যে সিএ করে হিন্দুদের অনুপ্রবেশের জন্য আইন করে, সেখানে হিন্দুদের যারা ওখানে আক্রান্ত হয়ে যারা হিন্দুরা আসবে 2014 31 ডিসেম্বর মধ্যে যারা আসবে, এবং পরবর্তী সময়ে কি হবে এটা তো মানে এটা তো পরে কথা। সিএতে কি বলা আছে, মানে 2014 সালের 31 ডিসেম্বর মধ্যে অবধি যারা যারা আসবে এবং ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1971 সালে, হ্যাঁ বলুন, আপনি বলুন। না, এটাই প্রশ্নটা হচ্ছে 71 সালকে আপনি যারা আন্দোলনটা করছে, আপনি 71 সালে একটা আইন থাকার পরেও যে আইনটাকে মানে অমান্য করে বলা যেতে পারে, অস্বীকার করে আপনি 2024 মানে 1920 যে আইনটা সিএবি 19 হলো, তারপর এটা 20 পার্লামেন্ট উঠলো, মানে পার্লামেন্টে এটা বিল পাস হলো, বিল পাস করে আপনি 2024 10ই মার্চে নোটিফিকেশন করে এই রাজ্যে অলরেডি একজন আইএস অফিসার রবিন রিয়াংকে চেয়ারম্যান করে রাজ্যের ক্ষেত্রে একটা মনিটরিং কমিটি, তারপরে 8টা ডিস্ট্রিক্টে 8জন ডিএম দিকে নিয়ে অলরেডি কমিটি ফর্ম করে কার্যক্রম চলছে। আপনি যারা, আমার প্রশ্নটা হচ্ছে ঠিক আছে অনুপ্রবেশ যেটা ঘটেছে এটা একেবারে অনৈতিক, এটা কোনোভাবেই মানে আন্তর্জাতিক আইনে এটাকে স্বীকার করার মানে এটাকে কোনো প্রশ্নই আসে না। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এখনো অটুট আছে। 71 সালের বর্ষভিত্তিকে মেনেই আমাদের বৈধ অবৈধটাকে চিহ্নিত করে যারা এসছে তাদেরকে অবৈধ হিসেবে তাদেরকে পুষব্যাক করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু প্রশ্নটা এখানে যারা এটাকে অস্বীকার করে, এই আইনটাকে অস্বীকার করে, যারা এখন 2014 31 ডিসেম্বরের মধ্যে যারা আসবে তাদেরকে নাগরিক দেওয়ার জন্য যারা আইন করছে, অলরেডি নোটিফিকেশন হয়েছে, এটার বিরুদ্ধে আপনি কথা বলছেন না। এটার বিরুদ্ধে আপনার কথা কই? এটার বিরুদ্ধে আপনার আন্দোলন আপনি বলতে কারা? তিপ্রামথা? না, তিপ্রামথক যারা এই আন্দোলনটা এখন করছে, এখন তিপ্রামথা করছে আন্দোলন। না, তিপ্রামথা করুক, যেই করে থাকুক, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন প্রশ্ন হচ্ছে এখন ত্রিপুরায় সিএএ আর এনআরসি নিয়ে এই মুহূর্তে বর্তমানে আপনাদের বিরোধিতা রয়েছে, আপনারা বিরোধিতা করছেন সিএএ এবং আপনারা বিরোধিতা করছেন, বিরোধিতা আমরা করছি, আপনারা মানছেন না তো সিএএ এবং এনআরসি। তাহলে এখন এনআরসি সিএটা মানছি না। সিএটা যেরকম ভাবে করা হচ্ছে ধর্মীয় ভিত্তিতে সিএ, ধর্মীয় ভিত্তিতে যেখানে সিএ করা হচ্ছে, যেখানে একটা আন্তর্জাতিক আইন অলরেডি আছে, এই সিএটাকে এখন আপনি এই গ্রহণ করে সিএর যারা সিএ করছে তাদের সাথে আপনি সরকার গঠন করছে, সরকারকে এই সিএটা চালু করবার জন্য আপনি সহযোগিতা করছেন। মন্ত্রিসভাতে সিদ্ধান্ত হচ্ছে, এই মন্ত্রিসভাতে আপনি থেকে এই সিএটাকে কার্যকরী করার জন্য আপনি উদ্যোগ নিচ্ছেন, আর বাইরে থেকে এসে আপনি পুষব্যাকের কথা বলছেন। তাহলে পরে এই দ্বিচারিতাটা কেন হচ্ছে, কেন হবে? আচ্ছা, আপনার এই প্রশ্ন তিপ্রামথার দিকে। ওকে, তিপ্রামথা হোক, যেই মতাই হোক, যারা আন্দোলন তো শুধু তিপ্রামথা করছেন, অন্যান্য অংশে মানুষও করছে, কিন্তু অন্যান্য যারা করছে মানে তিপ্রামথার নেতৃত্ব ছাড়া আর নেতৃত্ব ছাড়া বা কর্মীরা ছাড়া আর কারা করছে? না, অন্যান্য বিভিন্ন অংশের টুকটাক ভাবে এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন অনুপ্রবেশ নিয়ে তো আপনারা উদ্বিগ্ন। আপনি নিজে বলছেন যে অনুপ্রবেশ যারা করেছে তাদেরকে পুশব্যাক করা প্রত্যেক নাগরিকেরই উদ্বেগ হওয়ার কথা। যদি এইরকম ভাবে যদি অনুপ্রবেশ ঘটতে থাকে, সিএর মাধ্যমে যদি এখন যে কোনো দেশে যে কোনো ঘটনা হতে পারে,
কিন্তু এই ঘটনার জন্য সে আমার দেশে আসবে, তাকে আমি মানে সংস্থান করে দিব, এটা তো না, হতে কিন্তু পারে এখন না। সমস্যাটা তো সেই জায়গাটাতে যে আপনারা যদি ধরুন এনআরসি এবং সিএ আপনারা তো মানছেন না বা আপনারা সেটা প্রত্যাখ্যান করছেন, তাহলে আপনাদের মানে এখন কিভাবে নাগরিকত্ব যাচাই করা হবে? যদি আপনারা ক্ষমতায় থাকতেন তাহলে নাগরিকত্ব এই যে 1971 না। সালে 24শে মার্চের পর সেটা আসল কারা শরণার্থী আর আর কারা অনুপ্রবেশকারী এটাকে আলাদা কিভাবে করা যায়, না, কিভাবে করতেন? কেন করা যাবে না? আমাদের আন্তর্জাতিক আইন আছে, হুম তার বিভিন্ন ডকুমেন্ট আছে, হুম এগুলি পরীক্ষা নিরীক্ষা হবে হুম বিভিন্নভাবে। যেমন সাধারণভাবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এডিসি এলাকায় জমি পাওয়ার জন্য হুম বা এডিসি এলাকায় আপনার ইয়ে পাওয়ার জন্য আপনাকে 1971 সালে ভোটার তালিকায় হুম আপনার না হলো আপনার বাবা হুম বা আপনার ঠাকুর দাদা, হুম আপনার মানে ঠাকুর দাদারও আগে যদি আগে হুম, জন পূর্বপুরুষ থাকে, কাউর, হ্যাঁ। পূর্বপুরুষ যারা যাদের কারো থাকে, হুম, তাহলে সেই একমাত্র আপনার এই যে সেখানে জমি ক্রয় জমি করতে পারে। জমি ক্রয় না, হুম, সেখানে সে তার যে জমি পাওয়ার যে রাইট হুম, হুম। সেখানে থাকবে। পাট্টা পাবে সেখানে। মানে পাট্টা তো একই, হুম, পাট্টায় যে খাস ল্যান্ডের যে পাট্টা, হুম, এটা প্রায় বলা যেতে পারে চার পুরুষ মানে কি আপনার প্রায় 1930-31 সালের হুম, যে কোনো একটা দলিল মানে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে, হুম। তাহলে আপনি ফরেস্ট রাইটে জায়গাটা পাবেন। আচ্ছা। তো নাগরিকের জন্য তো আমার দেশে আইনই আছে, হুম, তার ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকবে, হুম, তার সে যদি এসে থাকে তার ভোটার তালিকায় ও না থাকলে পরেও তার এই যে যেটা বললাম হুম, মানে তার বাবা থাকবে, তার ঠাকুর দাদা থাকবে, হুম, কারো না কারো থাকবে, ওই রেফারেন্স ধরে মানে তার গোষ্ঠীর যে রেফারেন্স ধরে হুম, তাকে সেখানে আইডেন্টিফিকেশন করার কোনো মানে সহজ উপায়ই আছে। হুম, আপনার ভোটার তালিকা আমাদের নির্বাচনের দপ্তরে আছেই, হুম। কাজেই তার ভিত্তিতে এর পরবর্তী সময় যে সমস্ত আমাদের দেশে একটা সময় একরকম তাহলে ডকুমেন্ট বেরিয়েছে। সেটাই সেটাই রাধাবাবু, 1971 সালে 24শে মার্চের পর যারা ত্রিপুরায় এসে বসবাস করছিলেন, যেসব অনুপ্রবেশকারীরা বসবাস করছিলেন, এখন তাদেরকে বলা হচ্ছে অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী। এখন তারা অবৈধ যদি হয়ে থাকে, তারা এখন 2018 অবধি আপনারা ক্ষমতায় ছিলেন, এখন তাহলে আপনারা তো নিশ্চয়ই চেক করে দেখেছেন যে কারা এইভাবে অনুপ্রবেশ করে আছে বা কারা বৈধ কাগজপত্র নিয়ে আছে। তাহলে 2018 পর্যন্ত আমরা কি ধরে নেব যে যারা ত্রিপুরায় আছে 1971 সাল থেকে 2018 অবধি সবাই বৈধ নাগরিক রাজ্যে? না, তাহলে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে আপনারা কোন রকম না, স্টেপ নেননি? না, না, স্টেপ নেয়নি যে ঘটনা তা না। স্টেপ তো রাজ্য সরকারের ব্যাপার না, এটা হুম, হুম, সেন্ট্রাল গভর্নমেন্ট, হুম, নাগরিক আইনটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টই তার নিশ্চয়ই রাজ্য না, আপনি সরকারকে তো সেখানে কিছুক্ষণ আগে ভূমিকা বলছিলেন গ্রহণ করবে। রাজ্য না চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করতে না, না, পারবে না এইসব বিষয়ে। এইসব বিষয়ে রাজ্য যেমন চাইবে হুম, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টকে ভূমিকা নিতে হবে। হুম, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো বিষয় এক্সিকিউশন করা রাজ্য সরকারও সেখানে দায়িত্ব থাকে। আর রাজ্যের মানুষ যদি না চায় এটা কি করে হবে? আপনার মনে আছে কিনা জানি না, আপনার 1993 সালে হুম, এই ধরনের বিষয়গুলো এসেছিল তখন। আচ্ছা, 1,35,000 অবৈধ ভোটার হুম, ছিল, হুম, তার বিরুদ্ধে এই ভোটার লিস্ট তালিকায় তাদেরকে বাদ দেওয়ার জন্য সেদিন অনেক আলোচনা হয়েছে, বিধানসভাতে পর্যন্ত আলোচনা হয়েছে। একদম। কিন্তু সেদিন আজকে যারা ত্রিপুরা মাথা করছে বা যারা বিরোধীরা ছিলেন, হুম, তারাই তখন তাদেরকে রাজনীতির উদ্দেশ্যেই এই বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। হুম, বামফ্রন্টই তখন হুম, এই যে 1,35,000 হুম, যাদের অবৈধ মানে ভোটার, হুম, তাদেরকে চিহ্নিত করে হুম, সেখানে তাদেরকে হুম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য নির্বাচন কমিশনের কাছে হুম, সেদিন বলবার চেষ্টা হয়েছিল। হুম। এখন তাদের আপনি নাম কি শেষ পর্যন্ত বাদ গেছিল নাকি তারা বাদ যায়নি? না, সব কিছু যতটুকুন বাদ দেওয়া যেতে পারে নির্বাচন কমিশনের দরবার করে যতটুকুন ইয়ে করা যায় কিছু হয়েছে, হুম, বাকিটা হয়নি। এবং এখানে মুশকিলটা কি জানেন, হুম, আপনার অবস্থান একটা সময় একরকম রাজনীতির উদ্দেশ্যে যদি আপনি গ্রহণ করে থাকেন, হুম, তখন আপনি বলছেন যে না তারা বৈধ, এখন আপনি বলছেন অবৈধ। আপনি তখন বলছেন যে সিএ
কোনো মতেই করতে দেব না, নো কম্প্রোমাইজ। হুম, এখন সিএর জন্য আপনাকেই মন্ত্রী সহ বসে এই সিদ্ধান্ত পাশের জন্য আপনি ভূমিকা গ্রহণ করছেন। আবার আপনিই বলছেন এখন অনুপ্রবেশ পুশব্যাক করতে হবে। তো একটা সময় বর্ণ চড়ার মতো বর্ণ যদি রং পাল্টায়, তাহলে এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা কঠিন কাজ। এখন অনেক একাংশ বিশেষজ্ঞরা বলছেন যে টিটিএডিসির নির্বাচনের আগে এটা তিপ্রামথার রাজনৈতিক কৌশল। তো আপনারা কি মনে করেন এতে, বা জনজাতি অংশের মানুষ এই যে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে জনজাতি অংশের মানুষের মধ্যে তিপ্রামথার জনপ্রিয়তা কতটা বাড়ছে? এটাতে বিজেপিরও হাত থাকতে পারে। কিরকম? বিজেপি বলবে, এই দেখো তোমাদের বিরুদ্ধে জনজাতি অংশের মানুষ লড়াই করছে, তোমাদের কিন্তু বাঁচতে হবে, আমরাই বাঁচাবো। এ কথা যাতে ওরা সমতলে বলে। আর এই পাহাড়ে যারা তথাকথিত পুশব্যাকের কথা বলছে, তারা বলবে না, তাদেরকে এই তাদের জন্যই আমাদের সব হারাচ্ছে, তাদেরকে পুশব্যাক করতে হবে। মানে দুই শিবিরে থেকে দুইটা জনগোষ্ঠীকে সেখানে তাদের পক্ষে টানার জন্য, ভোটের রাজনীতি করার জন্য এগুলি হচ্ছে বলে মনে হয়। এক। দুই নম্বরে হইল, আসলে বিজেপিও তো কোনো কথা বলছে না এই ব্যাপারে। একটা নোটিফিকেশন ছেড়ে তারা দিল্লিতে চুপচাপ বসে আছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এক নাম্বার। আর অনুপ্রবেশ যারা করছে তাদেরকে আইন মেনে তাদেরকে পুশব্যাক করা হবে, কোন অনুপ্রবেশকারীকে ছাড়া হবে করা হচ্ছে। আপনার শরিক দল, আপনার সরকারে আছে, আপনার বিধানসভা যাদের এমএলএ সমর্থনে আপনি সরকারটা চালাচ্ছেন, আপনার সরকারের বিরুদ্ধে ওরা লড়াইটা করছে, আর আপনি তাদের সাথে আপোষ করে আপনি কি, এটা পলিটিক্স? যদি তাই হয় তাহলে তো মুখ্যমন্ত্রীকে বলা উচিত ছিল যে না, আপনারা যেটা করছেন এটা তো ঠিক নয়। আপনি বলছেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা করবে, আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমি করব। আবার এক টেবিলে বসে উভয় শক্তি তারা বলবে যে না, তাহলে মানে যার যার শিবিরটাকে অক্ষুণ্ণ রাখো, অক্ষত রাখো, আর এই পলিটিক্যাল মালিশটা আমরা যাতে সবাই মিলে যাতে নিতে পারি। এটা যদি রাজনৈতিক কৌশল হয়ে থাকে, শাসক গোষ্ঠীর যদি রাজনৈতিক কৌশল হয়ে থাকে দুই শরিকে, তাহলে এই মুহূর্তে বিরোধী দল কি ভূমিকা নিচ্ছে এই বিষয়ে? আমরা তো বলছি আন্তর্জাতিক আইনে টাইনে যা আছে এগুলি হবে, পুশব্যাক হবে, কিন্তু কোনো ধরনের অগণতান্ত্রিক ভাবে সাধারণ মানুষ যাতে কোনো রকম ভাবে যাতে আপনার এই জাতাকলে পড়ে তারা যাতে বিভ্রান্তির শিকার না হয়, আপনি আইন মেনে যা করবার করুক। আর সবচেয়ে বড় কথাটা কি, এই যেমন বলছিলাম যে তিপ্রামথা একই দল, ওরা সিএ যারা ইমপ্লিমেন্ট করছে তাদের সাথে যেমন সরকার চালাচ্ছে এবং বিধান মানে ক্যাবিনেটে এগুলিকে সমর্থন করে পাস করে এখন কার্যক্রম যেমন চলছে, এটাকে দুই হাত তুলে ওরা যেমন সাপোর্ট করছে, আবার ওই পুশব্যাকের জন্য যারা লড়াই করছে তাদের সমর্থনের সরকার সেখানে পরিচালনা করছে। দুইটা শক্তি দুই রকম ভাবে একই লক্ষ্যটাকে সামনে রেখে, তুমি সমতল এলাকায় তাদেরকে একাট্টা করো, আমি তাদেরকে একাট্টা করব। আর মাঝখান থেকে আপনার এই যে কি চলছে, তাদের যে চরম যে ব্যর্থতা, এটাকে আমরা যাতে, তোমারও ব্যর্থতা আছে, তিপ্রামথারও ব্যর্থতা আছে, এডিসি প্রশাসন 13 জন এমএলএ হয়েছে, দিল্লিতে পার্লামেন্টে এমপি পাঠিয়েছে, আমি নো কম্প্রোমাইজ, নো মানে লাস্ট ফাইট, মানে ইন্টারলোকেটার, ত্রিপুরাশা অ্যাকর্ড, শান্তি অ্যাকর্ড, বা এই যে যত কিছু কথা বলেছিল ভোটের আগে বা ভোটের পরবর্তী সময়ে, একইভাবে 299টা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে যেখানে সরকারটা চলছে, কাজে দুইটা যে চরম যে ব্যর্থতা, এটাকে তুমি এই লড়াইটা করো, আমিও লড়াইটা করি, মাঝখানে আমাদের যে দুই শক্তির যে ব্যর্থতা, এটাকে যাতে আমরা আড়াল করতে পারি। তার জন্য আপনি বলছেন এটা রাজনৈতিক কৌশল, শাসক গোষ্ঠীর রাজনৈতিক কৌশল, এই ধরনের চোর পুলিশের খেলা চলছে আর কি। এখন সেই জায়গায়
আপনি যে এটা বলছেন, তাহলে বিরোধীদের কি কাজ? আপনারা কি ভূমিকা হ্যাঁ, নিচ্ছেন? আমাদের কাজ হচ্ছে ওরা যেরকম ভাবে ওদের আড়াল করবার লক্ষ্যটাকে সামনে রেখে যে আন্দোলনটা করছে, আমরা তাদের যে ব্যর্থটাকে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। হুম, প্রতিটা ক্ষেত্রে তাদের যে দুর্বলতা, হুম, ব্যর্থতা, এটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। এবং যে আন্দোলনটা ওরা করছে, ওটাকে, এই আন্দোলনটাকে আমাদের বর্তমান যে বিধি আছে, এই বিধির মধ্যে থেকেই তার মীমাংসার জন্য আমরা বলছি। হুম। এটা আজকে বলছি না, এটা 1952 সাল থেকেই আমরা বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও যতদিন এই আইন থাকবে ততদিন এটাই বলবো। এখন পরবর্তী সময় যদি আইন পাল্টায়, তাহলে আমাদের কি মত হবে, কি সিদ্ধান্ত হবে, সেটা অন্য বিষয়, কিন্তু অন্য আরেকটা বিষয়। শেষ জায়গাতে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে রাধাবাবু। যে অনেকেই মনে করছেন যে এই ইস্যুকে কেন্দ্র করে আপনি বলছেন যে শাসক শরিকদের রাজনৈতিক কৌশল এটা, বিশেষ করে এডিসি নির্বাচনকে সামনে রেখে, কিন্তু অনেকেই ভাবছেন যে বা অনেকেই সন্দিহান যে রাজ্যের শান্তি সম্প্রীতির যে পরিবেশ সেটা সংকটের মুখে পড়তে পারে। তো সেই জায়গাতে আদিবাসী বাঙালি যে সম্প্রদায়ের মধ্যে যে ভারসাম্য বা সংহতির যে চিত্র আছে, সেটার মধ্যে একটা ফাটল আবার ধরার চেষ্টা হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি ভূমিকা হবে, আপনারা কি ধরনের অবস্থান না, নেবেন? তবে কিছু মানুষ চাইলেও যে একেবারে হুম, অশান্তি তৈরি করে ফেলতে পারবে, এটা আমি অন্ততপক্ষে মনে করি না। হুম, এরা যে শান্তির যে পরিবেশ, এটা কারো জমিদারি না। হুম, এক দুজন বলবে সব একবার সারকার হয়ে যাবে, এরকম অবস্থা হবে বলে মনে করি না। কারণ এই রাজ্যে এটা তো ঠিক রাজ আমল থেকেই এখানকার, আরে আপনি এখন এ কথাটা বলছেন, হুম, আপনি যদি দেখেন, হুম, বললেন নি 1761 সাল থেকে, হুম, না 1700 না, আপনার 1856 সাল থেকে, হুম, ঈশানচন্দ্র মানিক্যর আমল থেকে হুম, বীর বিক্রম কিশোর মানিক্যর আমল পর্যন্ত রাজা ছিল রাজা। হুম, রাজার পরে সেকেন্ড ইন চিফ হচ্ছে প্রধানমন্ত্রী। হুম, ঈশানচন্দ্র মানিক্যের আমল 1856 সাল থেকে হুম। 1900 কত 47 সাল, এই যে, ভারত মুক্তি 49 না হয়েছে। হুম, ভারত মুক্তি না, আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য যে হুম, মারা গেলেন, হুম, তার মানে প্রাক মুহূর্তে পর্যন্ত হুম, আমাদের এখানে 35-36 জন বাঙালি প্রধানমন্ত্রী ছিল। হুম। রাজার পর সেকেন্ড ইন চিফ হচ্ছে বাঙালি মানে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। হুম। তো রাজার দরবারে যারা রাজা ছিলেন। ছিল, হুম, ত্রিপুরাসা জনগোষ্ঠীর প্রধানমন্ত্রী হয়েছে আপনার 35-36 জন। প্রথম প্রধানমন্ত্রী হয়েছে আপনার ঈশানচন্দ্র মানিক্যের আমলে বিপিন বিহারী মানে গোস্বামী হুম, থেকে আরম্ভ করে শেষ যে রাজার হুম, বীর বিক্রম কিশোর মানিক্যের আমলেও হুম, জ্যোতিষচন্দ্র সেন, বিজয় কুমার সেন, হুম। কমলা প্রসাদ দত্ত ওকে। প্রধানমন্ত্রী ছিল। তো এখানে এটাই প্রমাণ মানে করে আমাদের না, আমাদের হ্যাঁ। মানে তখন থেকেই ট্রাইবাল নন ট্রাইবাল এই রাজ্যে ছিল। এই যে জনসংখ্যা 1901 সাল থেকে যে আনুপাতিক হার যেটা বললাম, হুম, 51%, হুম, 52%, 52% ওপর দিকে কারা ছিল, হয়তো মুসলিম, হুম, মণিপুরি, হিন্দু বাঙালি ছিল। হুম, তো এই যে প্রায় আধাআধি ভাবে, হুম, প্রায় 1900 সাল থেকে যদি দেখি আধাআধি ভাবে আছে। কাজে এই যে ঐতিহ্য, হুম। এটাকে একেবারে এক কথাই সব সরকার করে ফেলতে পারবে, সেটা আপনারা বিশ্বাস এটা করেন না। বিশ্বাস করি না। ওকে, তবে রাধা আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে আমার। নজর হ্যাঁ, রাখতে হবে, একদম। এটা হলো কথা। হুম। আমাদের নজর রাখতে হবে কোনোভাবেই বিভেদকামী শক্তি যাতে মাথা তুলতে না পারে। এটা ওকে, সকলে আমরা মিলে আমরা আমাদের সাধারণ নজর মানুষ, রাখতে আমরা হবে। সাধারণ মানুষ অবশ্যই চাইবো রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, রাজ্যে যে শান্তি সম্প্রীতি শৃঙ্খলার যে পরিবেশ সেটা বজায় থাকুক। রাজনীতি হবে রাজনীতির মতো করে, কিন্তু সেখানে যেন মানুষের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না হয়। অসংখ্য ধন্যবাদ দাদাবাবু আজ সঙ্গে থাকার জন্য, নমস্কার। সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ রাজ্য। এখানকার নৃগোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের সহাবস্থান বহুদিনের, যেমনটা বলছিলেন রাধাবাবু। কিন্তু বর্তমানে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যু রাজ্যের সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে উত্তেজনা সৃষ্টি করছে। তবে অনুপ্রবেশ ইস্যু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এর মোকাবেলা হতে হবে
আইনসম্মত ও মানবিক দৃষ্টিভঙ্গিতে, যাতে রাজ্যের সম্প্রীতি বিঘ্নিত না হয়, এমনটাই ভাবছে বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা। অনুপ্রবেশকারী ইস্যুতে মথার পরবর্তী পদক্ষেপ কি হয় এবং তার পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দল কি অবস্থান নেয় সেদিকে অবশ্যই নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ ও আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।